ধূমপান মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। আচ্ছা, একটা কথার উত্তর দিন তো, 6 মাস বয়সে যে সন্তান মারা গেছে, যাকে কবর দেওয়া হয়েছে, হঠাৎ 15 থেকে 16 বছর পর সে যদি ফেরত আসে, আর ঘটনাটি যদি ঘটে থাকে আপনার এলাকায়, আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? কিশলয় ক্লাসিক্সের আজকের নিবেদন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে তার কর্মজীবনের এক অবিশ্বাস্য কেস, জমালয়ের ফেরতা মানুষ। আমি আরজে প্রান্তিকা রয়েছি বৃদ্ধার চরিত্রে। তবে এই অবিশ্বাস্য ঘটনা শোনা যাক। শেখ নাসিরউদ্দিন এখন ভবানীপুরের একজন মধ্যবিত্ত প্রজা। গত 3 বৎসর হইতে কন্ট্রাক্টরে কর্ম করিয়া যেমন করিয়া হোক তিনি 10 টাকার সংস্থান করিয়াছেন। তিনি বিশেষ রূপে ক্ষতিগ্রস্ত হইয়া থানায় আসিয়া যেরূপ এজাহার দিতেছেন, তাহার সারমর্ম এই স্থানে পাঠকগণকে অবগত করাইব। নাসিরউদ্দিন বলিতেছেন, প্রায় 3 মাস অতীত হইল। আমি একজন পোদ্দারকে প্রায় 600-700 টাকা মূল্যের কতগুলি সোনার অলঙ্কার নির্মাণ করিতে দিয়াছিলাম। অনেকবার তাগাদা করিয়াও সেই সকল গহনা আমি আর পাই নাই। কিন্তু অন্ত দিবা 10টার সময় যখন আমি অফিস অঞ্চলে যাইতেছিলাম, সেই সময় পোদ্দার আমাকে ডাকিল। তাহার দোকান হইতে সমস্ত গহনাগুলি আমাকে প্রদান করিয়া বলিয়া দিল যে বিশেষ কার্যোপলক্ষে তিনি দেশে যাইতেছেন, প্রায় 2-3 মাস ভিন্ন ফিরিয়া আসতে পারবেন না। এখন আমাকে গহনাগুলি নিতে বললেন এবং তিনি ফিরিয়া আসিয়া হিসাবপত্র করিয়া দেনা পাওনা স্থির করিবেন। পোদ্দারের এই কথা শুনিয়া আমি গহনাগুলি গ্রহণ করিলাম এবং কিয়ৎক্ষণ সেই স্থানে দাঁড়াইয়া ভাবিতে লাগিলাম যে গহনাগুলি সঙ্গে করিয়া অফিস অঞ্চলে যাই, কি আবার বাড়ি ফিরিয়া গিয়া উহা রাখিয়া আসি। আমি এইরূপ ভাবিতেছি, এমন সময় গোলাম হোসেনের পুত্র কাসেম আলীকে আসিতে দেখিতে পাইলাম। উহাকে অনেক দিন হইতে ভালো লোক বলিয়া জানিতাম, বিশেষত আমার বাড়ির নিকটে উহার বাসস্থান। আমি কাসেম আলীকে ডাকলাম, সে নিকটে আসিল। আমি গহনাগুলি তাহার হস্তে প্রদান করিয়া বলিয়া দিলাম, তুমি ইহা লইয়া আমার বাড়িতে গিয়া আমার ভ্রাতার নিকটে দিও। সে সম্মত হইল। গহনাগুলি লইয়া সেই স্থান হইতে আমাদিকে গৃহাভিমুখে প্রস্থান করিল। আমিও অফিস অভিমুখে গমন করিলাম। সন্ধ্যার সময় বাড়িতে ফিরিয়া আসিয়া গহনার কথা জিজ্ঞাসা করায় জানিতে পারিলাম যে কাসেম আলী কোনো গহনা আনিয়া বাড়িতে দেয় নাই। পরে কাসেম আলীর অনুসন্ধান করিলাম এবং তাহার বৃদ্ধ পিতা গোলাম হোসেনের নিকট হইতে অবগত হইলাম যে সে গুরু দর্শন অভিলাষে কাল বাড়ি থেকে বেরিয়ে গেছে। গহনার কথা জিজ্ঞাসা করায় বৃদ্ধ গোলাম হোসেন তাহার কিছুই বলিতে পারিল না। তাহার গুরুদেব যে কে এবং কোথায় থাকেন তাহাও আমরা কেউই অবগত নহি। এখন মহাশয়েরা একটু অনুগ্রহ না করিলে আর আমার কোনরূপ উপায় হইবার সম্ভাবনা নাই। যদি আপনারা সন্ধান করিয়া উহাকে না ধরেন, তাহা হইলে আমার 600 টাকা একেবারে লোকসান হইয়া যাইব এবং দোষী ব্যক্তিরও উপযুক্ত দণ্ড হইব না। আমি উহার উপর বিশ্বাসঘাতকতা দোষ আরোপ করিয়া নালিশ করিতেছি। এখন আপনাদিগের যা কর্তব্য হয় একটু করুন। পুলিশ কর্মচারী তদারকে নিযুক্ত হলেন। ক্রমে কাসেম আলীর বাড়িতেও গমন করিয়া তাহার বৃদ্ধ পিতা গোলাম হোসেনের সহিত সাক্ষাৎ করিলেন। গোলাম হোসেনকে জিজ্ঞাসা করায় তিনি কোনো কথারই পরিষ্কার উত্তর দিতে পারলেন না। তবে এইমাত্র বলিলেন যে কাসেম আলীর একজন গুরু আছেন, সে তাহারই সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত
কাল এই স্থান হইতে গমন করিয়াছে। সে ফকির কে, কোথায় থাকেন, বৃদ্ধ তাহার কিছুই বলিতে না পারায় পুলিশ কর্মচারীর মনে নানারূপ সন্দেহ আসিয়া উপস্থিত হল। যে ব্যক্তি গুরু দর্শনাভিলাষে কাল গমন করিয়াছে, সে আজ কি রূপে নসিরুদ্দিনের নিকট হইতে অলঙ্কার সকল নিয়ে গমন করিতে সমর্থ হইল? ইহা নিতান্ত অসম্ভব। সম্ভবত বৃদ্ধ ইহার কিছু না কিছু ব্যাপারে অবগত আছে। এই ভাবিয়া তিনি গোলাম হোসেনের গৃহ অনুসন্ধান করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। বৃদ্ধ প্রথমে অসম্মত হইল, কিন্তু তাহার আপত্তি টিকিল না দেখিয়া কাজেই তাহাকে সম্মত হইতে হইল। পাড়ার 2-3 জন ভদ্রলোককে ডাকাইয়া পুলিশ কর্মচারী তাহার গৃহের ভিতর প্রবেশ করিলেন এবং বৃদ্ধকে কহিলেন, তোমার নিজের ও পরিবারবর্গের যে সকল অলঙ্কারাদি আছে, তাহা প্রথমে আমাদিকে সম্মুখে লইয়া আইস, তাহার পর বিবেচনা মতো কার্য করা যাইবে। এই কথা শুনিয়া বৃদ্ধ তাহার পরিবারবর্গের অলঙ্কারগুলি আনিবার মানসে যে সিন্ধুকের ভিতর উক্ত দ্রব্য সকল সংরক্ষিত ছিল তাহার নিকট গমন করিল। সেই স্থানে গিয়া যাহা দেখিল, তাহাতে বৃদ্ধের মস্তক ঘুরিয়া গেল। চতুর্দিক অন্ধকার দেখিয়া সে সেই স্থানেই বসিয়া পড়িল। পুলিশ কর্মচারী বৃদ্ধের এইরূপ অবস্থা দেখিয়া অতিশয় বিস্মিত হইলেন ও জিজ্ঞাসা করিলেন, হঠাৎ তোমার এরূপ অবস্থা হইল কেন? তখন গোলাম হোসেন ধীরে ধীরে কহিতে লাগলেন, আর কি বলিব মহাশয়, আমারও সর্বনাশ হইয়া গিয়েছে। দেখুন, আমার এই সিন্ধুকের তালা খোলা রইয়াছে এবং কাছে মালির বৃদ্ধর মাথা ও তার স্ত্রীর গয়নার বাস্কও নাই। এই বলিয়া বৃদ্ধ অধীর বালকের ন্যায় রোদন করিতে লাগল। কপালে করাঘাত ও আর্তনাদ করিতে করিতে কহিল, এখন বোধ হইতেছে কাছে মালি আমার সর্বনাশ করিয়ার জন্য এখানে আসিয়াছে। সেই আমার সমস্ত সিন্ধুক ভাঙিয়া আমার এত দিবসের যত সঞ্চিত অর্থ যা ছিল তা লইয়া প্রস্থান করিয়াছে। সে আমার পুত্র নয়, এখন আমার তা বোধ হইতেছে। সে আমার পুত্র হবার ছলনা করিয়া আমার নিকটে আসিয়াছিল। আজ দেখেছি সে তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করিতে সক্ষম হইয়াছে আমার সর্বনাশ সাধন করে। আজ বেশ বুঝতে পাইতেছি, আমারই সর্বনাশ সাধনের নিমিত্ত মায়াজাল বিস্তার করিয়া সে আমাকে মোহজালে আবদ্ধ করিয়াছিল। তার সেই মাতৃভক্তি, পিতৃভক্তি প্রভৃতি এখন দেখেছি ছলনা ভিন্ন আর কিছুই না। পুলিশ কর্মচারী ইহা শুনিয়া আরো বিস্মিত হইলেন ও বারবার কহিলেন, কাছুমালি যে তোমার পুত্র নহে বলিতেছ, ইহার অর্থ কি? এই কথায় বৃদ্ধ যাহা বলিল তাহা শুনিলে চমকিত হইতে হয়। তাহা বড়ই অদ্ভুত কথা। বৃদ্ধ বলিল, এখন আমার বয়সক্রম 60 বৎসর হইয়াছে। যখন আমার বয়সক্রম 40 বৎসর, সেই সময় ঈশ্বর সাধনার পর আমি একটিমাত্র পুত্র সন্তান লাভ করিয়াছিলাম। ভাবিয়েছিলাম এত দিবস পরে ঈশ্বরের কৃপায় আমার যাহা কিছু বিষয়াদি আছে তাহা উপভোগ করিবার উপযুক্ত পাত্র পাইলাম। কিন্তু আমার সে আশা অতি অল্প দিনের মধ্যে নির্মূল হইল। উহার বয়ক্রম 6 মাস উত্তীর্ণ হতে না হতে আমাদিগের সকল ভরসা সেই স্থল একমাত্র পুত্র সমন সদনে প্রস্থান করিল। আমরা অতিশয় মর্মাহত হইয়া রোদন করিতে করিতে আমাদিগকে ধর্মানুযায়ী উহার সমাধি কার্য সমাধা করিতে হইল। হৃদয়ে স্তরে স্তরে অঙ্কিত দুঃখের প্রতিকৃতি দর্শন করিতে করিতে আরো প্রায় 15-16 বছর যাপন করিয়াছিলাম। প্রায় 4 বছর হইল। আমি একদিন সন্ধ্যার সময় আমার দলিজে বসিয়া ঈশ্বরের নাম জপিতেছি। এমন সময় উক্ত কাছে মালি, যার বয়স তখন 16 বৎসর, ধীরে ধীরে আমার নিকট আসিল। ভক্তি ভরে প্রণাম পূর্বক ভাবে আমাকে পিতৃ সম্বোধন করিল। বলিল, পিত, আমি আসিয়াছি। উহার সেই শব্দ শুনিয়া অতিশয় আশ্চর্য হয়ে পড়িয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, বাপু, তুমি কে? আমাকে পিতৃ সম্বোধন করিলে? তাহাতে কাছে মালি বলিল, পিতা, আমার নাম কাছিম আলী।
আমি আপনার পুত্র। আপনার বোধহয় মনে আছে যে প্রায় 16 বছর উত্তীর্ণ হইল আপনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। আমি আপনার সেই সন্তান। আমার মাতাকে জিজ্ঞাসা করিয়া দেখুন, তিনি আমার নাম কাছেম আলী রাখিতে মনে মনে সংকল্প করিয়াছিলেন। এক দিবস তাহার ক্রোধ হইতে আমি পড়িয়া যাওয়াতে আমার কপালের এক স্থান কাটিয়া গিয়াছিল। দেখুন, আমার কপালের সেই দাগ অদ্যাপিও বর্তমান আছে। তাহার সে কথা শুনিয়া আমি ঈশ্বরের নাম করিতেও ভুলিয়া গেলাম। তাহার মুখের দিকে চাহিয়া দেখিতে লাগিলাম। সে পুনরায় বলিতে লাগিল, পিতা, যখন আমার বয়ঃক্রম কেবল 6 মাস মাত্র হইয়াছিল, সেই সময় আমার অতিশয় পীড়া হয়। তাহাতে সকলেই মনে করেন যে আমি মরিয়া গিয়াছিলাম, কিন্তু বাস্তবিক আমি মরি নাই। মৃত মনে করিয়া আপনারা আমাকে কবরে প্রথিত করেন, কিন্তু সেই সময় একজন ফকির সেই স্থানে উপস্থিত ছিলেন। তিনি এই সকল অবস্থা সচক্ষে প্রত্যক্ষ করেন। আপনার সেই স্থান পরিত্যাগ করিলে তিনি আমাকে কবর হইতে উঠাইয়া লইয়া চলিয়া যান ও বহু যত্নে আমাকে রোগ হইতে মুক্ত করেন। আর ইহাও আপনার বোধহয় বেশ মনে আছে যে পর দিবস প্রাতঃকালে আপনি কবর দেখিয়া পুনঃখনিত অবস্থা দেখিতে পান। তাহাতে শৃগাল কর্তৃক এইরূপ অবস্থা হইয়াছে বিবেচনা করিয়া আপনি সহস্তে উহা ঠিক করিয়া দেন। গত 16 বছর পর্যন্ত সেই ফকিরের যত্নেই আমি প্রতিপালিত হইয়া এত বড় হইয়াছি। নানা দেশ দেশান্তর তাহার সহিত ভ্রমণ করিয়াছি এবং এই সকল গুরু রহস্য তাহার নিকট অবগত হইয়াছি। প্রায় 1 মাস অতীত হইল। ফকির সাহেব এলাহাবাদের নিকট একটি পর্বতে গমন করিয়াছেন। সেই স্থানে ঈশ্বরের ধ্যানে নিমগ্ন থাকিয়া তাহার জীবনের অবশিষ্ট কাল অতিবাহিত করিবেন এই বলে মনস্থ করিয়াছেন এবং আমাকে আপনার নিকট প্রেরণ করিয়াছেন। আমাকে বলিয়া দিয়াছেন, তুমি যদিও এখন সংসারে প্রবেশ করিতে চলিলে, কিন্তু একবারে সংসারের মায়ায় অভিভূত হইও না। মধ্যে মধ্যে আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিও। আর তোমার বৃদ্ধ পিতামাতাকেও বলিও যে কোনো না কোনো সময়ে আমি যাইয়া তাহাদের সহিত সাক্ষাৎ করিয়া সকল কথা বলিয়া আসিব। এই সকল কথা শুনিয়া আমার চক্ষু দিয়া দরদর বেগে জল পড়িতে লাগিল। আমার অন্তরের সহিত সমস্ত মিলিল দেখিয়া আমি আমার স্ত্রীকে ডাকিলাম। সেহ বাহার আসিয়া সকল কথা শুনিয়া সম্পূর্ণরূপে বিশ্বাস করিল এবং কাছেম আলীর মুখচুম্বন করিয়া যত্নের সহিত বাটির ভিতর লইয়া গেল। আমিও ঈশ্বরের এই অনুগ্রহে হৃদয়ের সহিত তাকে ধন্যবাদ জানালাম। ক্রমে পাড়ার লোকজন আসিয়া তাকে দেখিল ও সকলেই তাহার কথা একান্ত বিশ্বাস করিল। সেই দিবস হইতে আমি উহাকে পুত্র জানিয়া অন্তরের সহিত যত্ন এবং এত দিবস ভরণ পোষণ করিয়া আসিতেছিলাম। সৎ বংশজাত সুপাত্রীর সহিত উহার বিবাহ দিয়াছিলাম। এই তাহার স্ত্রী, এই তাহার 2টি পুত্র। সে প্রায় 2-4 মাস অন্তর সেই ফকিরকে দর্শন করিয়া নিমিত্ত 20-50 লইয়া এলাহাবাদের নিকট কোন পর্বতে গমন করে এবং 10-15 দিবস তথায় থাকিয়া পুনরায় প্রত্যাগমন করে। গতকল্য সৌরভ গিয়াছে, কিন্তু এবার স্ত্রী ও মাতার গয়নাগরীও লিয়াসে চলে গেছে, তাই বোধ হইতেছে। পুলিশ কর্মচারী এই সকল কথা শুনিয়া অতিশয় আশ্চর্যান্বিত হইলেন। একবার ভাবিলেন বৃদ্ধ গোলাম হোসেন মিথ্যা কথা বলিতেছে, কিন্তু পরে গোলাম হোসেনের স্ত্রী ও প্রতিবেশী বর্গের নিকট সমস্ত ব্যাপার শুনিয়া তাহার সেই বিশ্বাস দূর হইল। তিনি আবশ্যক অনুযায়ী অন্যান্য সমস্ত অনুসন্ধান শেষ করিলেন এবং আসামি কাছেম আলীর অনুসন্ধান করিতেও চেষ্টা করিলেন, কিন্তু কোন স্থানেই তাহার কোনরূপ সন্ধান প্রাপ্ত হইলেন না। এই মোকদ্দমার অনুসন্ধান করিতে গিয়া অপর কতগুলি অভূতপূর্ব বিষয় বাহির হইয়া পড়িল। এক মোকদ্দমা স্থানে 2টি মোকদ্দমা কাছেম আলীর বিরুদ্ধে উপস্থিত করিতে হইল।
পুলিশ কর্মচারী একাধিক্রমে 2-3 দিন কাছেম আলীর অনুসন্ধান করিলেন, কিন্তু কোনো সন্ধান না পাইয়া আসামির গ্রেপ্তারি ওয়ারেন্ট বাহির করিবার প্রত্যাশায় ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট আবেদন করিলেন। মোকদ্দমার সমস্ত ঘটনা সবিশেষ বিবৃত করা হইল। ম্যাজিস্ট্রেট বাহাদুর সমস্ত শুনিয়া আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট বাহির করিতে আদেশ প্রদান করিলেন। ওয়ারেন্ট বাহির হইল। তখন সেই ওয়ারেন্ট ডাকযোগে এলাহাবাদে প্রেরিত হইল, কিন্তু সেই স্থানে কাছেম আলীর কোনো সন্ধান না হওয়ায় ওয়ারেন্ট ফেরত আসিল। এই সময় এক দিবস সাহেব আমাকে ডাকাইলেন, উক্ত মোকদ্দমার সমস্ত অবস্থা আমাকে বলিয়া দিলেন ও সেই আসামিকে ধরিবার নিমিত্ত সেই ওয়ারেন্ট আমাকেই প্রদান করিলেন। আমি ভাবিতে ভাবিতে ওয়ারেন্ট হস্তে সেই স্থান হইতে বহির্গত হইলাম। 2-3 দিন নানা স্থানে তাহার সন্ধান করিলাম, কিন্তু কেহই তাহার কোনো সন্ধান বলিতে পারিল না। ভবানীপুরেও তাহার সন্ধানের ত্রুটি হইল না। যখন দেখিলাম তাহার কোনরূপ সন্ধান পাওয়া গেল না, তখন তাহার সন্ধান পরিত্যাগপূর্বক তাহার সমবয়স্ক বন্ধুবর্গের অনুসন্ধান করিতে প্রবৃত্ত হইলাম। পরিশেষে আব্দুল নামক এক ব্যক্তির সহিত সাক্ষাৎ হইল। তাহার নিকট অবগত হইলাম যে কাছেম আলী প্রায় কলকাতার ভিতর মেছুয়া বাজার নামক স্থানে গমন করিত। আব্দুলও 5-7 দিবস তাহার সহিত গমন করিয়াছিল। মেছুয়া বাজারে তাহার অনেক পরিচিত লোক আছে। সে সেই স্থানে গমন করিলে কত লোক আসিয়া তাহার সহিত আলাপ করিত এবং কোনো কোনো ব্যক্তি তাহার সহিত গোপনেও নানারূপ কথাবার্তা বলিত। এই সংবাদ পাইয়া আব্দুলকে সঙ্গে লইয়া সেই দিবস সন্ধ্যার সময় মেছুয়া বাজারে গিয়ে কাফিখানায় বসিলাম। বসিয়া বসিয়া কাফিখানার অবস্থা দেখিতে লাগিলাম। মেছুয়া বাজারের কাফিখানা ও খঞ্চা অতি অদ্ভুত স্থান। ভারতবর্ষের ভিতর এরূপ যে আর কোনো স্থান আছে তাহা বোধ হয় না। সেই স্থানের প্রকৃত বর্ণনা করিতে হইলে বৃদ্ধ বাল্মীকিকে ডাকিতে হয়, নতুবা তাহার যথার্থ বর্ণনা আর কাহারও দ্বারা সম্ভব না। আমার তো কথাই নাই, কারণ সত্যকে মিথ্যা করিয়া যে লোক উদরান্যে সংস্থান করে তাহার সাধ্য কি যে সে ইহার চিত্র আঁকিতে পারে? তবে যখন শোনাতে বসেছি আর আপনারাও শুনছেন, তখন পারি বা না পারি কিছুটা না বলিলে আপনারা কি ছাড়বেন? মেছুয়া বাজারের মধ্যে এক স্থানে কতগুলি বড় বড় খোলার ঘর, উহার ভিতর স্থানে স্থানে চীনদেশীয় মৃত্তিকা নির্মিত কতগুলি বাসন রহিয়াছে। আর সেই সকল ঘরের ভিতর চতুর্দিকে সারি সারি কাষ্ঠ নির্মিত বেঞ্চ সাজানো রয়েছে। কেবলমাত্র ঘরের মধ্যস্থলে কিয়ৎ পরিমাণ স্থান খালি আছে। সেই বেঞ্চের উপর নানা দেশীয় মুসলমানগণ সারি সারি বসিয়া রহিয়াছেন। প্রত্যেকের হস্তে একখানি পিত্তলের চামচ ও সম্মুখে কাফি পরিপূর্ণ পূর্বোক্ত চীনের এক একটি বাসন। ইহাদের মধ্যে শিক্ষিত বা সভ্য লোক দেখিতে পাওয়া যায় না। আরব, ইরান, পারস্য বলুন, আফ্রিকা, পাঞ্জাব বা কলিকাতাই বলুন, যে স্থানের মুসলমানগণ স্বদেশে আপন বদমাইশির চরম সীমা দেখাইয়া দেশ হইতে তাড়িত হইয়াছে, এই সকল তাহাদিগের আমাদের জন্যই স্থাপিত। এই কাফি তাহাদের জন্যই প্রস্তুত। নতুবা যে দ্রব্যের যথার্থ মূল্য কেবল 2 আনা মাত্র, তাহার মূল্য 8 আনা কে দিতে পারে? যাহাদের পয়সা উপার্জনে কোনো কষ্ট নাই, যারা হাসিতে হাসিতে নানা কারণে লোকের মস্তকে লাঠি মারিতে পারে, কোন জমিদারে জমিদারে দাওয়া হাঙ্গামা উপস্থিত হইলে যাহাদের কদর বাড়ে, যাহারা যে কোনো ভদ্রলোককে অপমান করিবার নিমিত্ত তাহার বিপক্ষ পক্ষের নিকট হইতে টাকার বন্দোবস্ত করিয়া লয়, যাহারা চুরিকে ঘৃণা করে না, চোরাই দ্রব্য লইতে সংকুচিত হয় না, যাহারা পুলিশের বা জেলের ভয় করে না এবং যাহাদিগের নিমিত্ত জেলের ভিতর আহারীয় দ্রব্য সততই প্রস্তুত থাকে, হে তাহাদিগেরই স্থান। তাহারাই এই স্থানে কাফি পান করিতেছে।
আর সম্মুখে স্ত্রীলোকটির দিকে এক দৃষ্টিতে লক্ষ্য করিতেছে, বাহবা দিতেছে ও মধ্যে মধ্যে পকেট হইতে সিকিটা দুয়ানিটা বাহির করিয়া তাহাকে অর্পণ করিতেছে। এই স্ত্রীলোকটি কে? ইনি একজন মুসলমানি বেশ্যা। কাফিখানার ভিতরে ইহার আড্ডা। ইনি কাফিখানার অধিষ্ঠাত্রী দেবী। কাফিখানার অধ্যক্ষ অনেক যত্ন করিয়া অনেক তোষামত করিয়া ইহাকে রাখিয়াছে, নতুবা কাফিখানা জমে না, কেহ আসে না। সুতরাং কাফি অনেক কম বিকৃত হইয়া তাহার উপার্জনের বিশেষ অনিষ্ট হয়। ঘরের ভিতর যে খালি স্থানটির কথা বলিয়াছি, সেই স্থানে দাঁড়াইয়া এই স্ত্রীলোকটি নৃত্য করিতেছে, হাত পা নাড়িতেছে, ওড়না দুলাইতেছে ও মধ্যে মধ্যে ঘুরিয়া ফিরিয়া কাহারো মুখের নিকট গিয়া তাল দিতেছে। ইহাদের মধ্যে বাদ্যকর দ্বয়ও সেই রূপে নানা তালে বাজাইতেছে। দর্শকগণ এক দৃষ্টিতে সেই স্ত্রীলোকটির মুখের দিকে তাকাইয়া বাহবা দিতেছে। রাস্তাতেও লোকে লোকারণ্য হইতেছে। পাহাড়ওয়ালা সেই ভিড় ক্রমাগত হাঁকাইতেছে। আব্দুলের সহিত আমিও মুসলমান বেশি কাফিখানায় গিয়ে উপবেশন করিলাম। পানওয়ালি পান দিয়া গেল, আমি উহা হস্তে করিয়া লইলাম, কিন্তু সকলের অদৃশ্যে সেই পান আব্দুলকে দিয়া আমার নিকট যে পান ছিল তাহাই সেই স্থানে বসিয়া চিবাইতে লাগিলাম। কাফিখানার অধ্যক্ষ কাফি আনিয়া আমার সম্মুখে রাখিয়া দিল। আব্দুল উভয় অংশই পান করিল। এমন সময়ে কাছেম আলীর পরিচিত একজন লোকের সঙ্গে দেখা হইল। সে আসিয়া আমাদিকে নিকটেই বসিল। তাহার সহিত নানা প্রকার গল্প আরম্ভ করিলাম। ক্রমে কথা প্রসঙ্গে কাছেম আলীর কথা আসিয়া পড়িল। তখন তাহার নিকট হইতে অবগত হইলাম যে উহার প্রকৃত নাম কাছেম আলী নহে, উহার নাম গোলাম আলী, কানপুরের প্রসিদ্ধ জুয়াচোর মোহাম্মদ আলীর পুত্র। মোহাম্মদ আলী মেছুয়া বাজারের আরেকটি কাফিখানায় আসিয়া প্রায় মাসাবধি ছিল। এখন পিতা পুত্রে উভয়েই দেশে গমন করিয়াছে। এই কথা শুনিয়া নাচওয়ালিকে কিছু বকশিস দিয়া কাফির দাম মিটাইয়া দিলাম এবং কাল আসিব পানওয়ালিকে এই কথা বলিয়া সেই স্থান হইতে আমরা উভয়ে বহির্গত হইলাম। পরে পরামর্শ করিয়া অনতি দুস্থিত খঞ্চায় গিয়া উপস্থিত হইলাম। মেছুয়া বাজারে খঞ্চার সংখ্যা যে কত তাহার অনুমানই হয় না। খঞ্চা যে কি পদার্থ তাহা বোধ হয় অনেক শ্রোতারাই জানেন না। খঞ্চা আর কিছুই নহে, উহা কেবল ক্ষুদ্র ক্ষুদ্র চণ্ডুখানা মাত্র। ইহার ভিতর প্রবেশ করিয়া দেখি সেই ঘরের ভিতর ঘর জোড়া একটি অতিশয় ময়লা বিছানা, তাহার উপর কতগুলি মনুষ্য শুইয়া রহিয়াছে, কিন্তু সে শয়নের কোনো শৃঙ্খলা নাই। কাহারও পায়ের নিকট কাহারও মাথা, কাহারও পেটের নিকট কাহারও মাথা, কাহারও মাথার নিকট কাহারও উরুদেশ ইত্যাদি। ইহার ভিতর স্ত্রীলোক আছে, মুসলমান আছে, হিন্দু আছে, বৃদ্ধ আছে, যুবক আছে, বালক আছে। স্ত্রী পুরুষ কোনো ভেদ নাই, হিন্দু মুসলমান জ্ঞান নাই। প্রত্যেকেরই মুখের সহিত একটি পিত্তলের নল, এক একটি প্রজ্বলিত কাচপাত্রে আবৃত প্রদীপের সহিত সংলগ্ন। সকলেই চোখ বুজিয়া আছে। চোখ বুজিয়া বুজিয়া এক একজন এক একটি মজার গল্প বলিতেছেন। উহার ভিতর স্থিত একটি লোককে লক্ষ্য করিয়া আব্দুল কহিল, রহমান ভাই, কাসেম আলী কোথায় বলতে পারো? রহমান চক্ষু না খুলিয়া বলিল, সে এবার বড় মাল মারিয়া দেশে গিয়াছে, আমাকে এবার কিছুই দিয়া যায় নাই। আব্দুল বলিল, আমাকেও ভাই ফাঁকি দিয়া গিয়াছে, তার বাটির ঠিকানা আমি জানি না, জানিলে সেই স্থানে যাইতাম। কেবল কানপুর এইটুকু জানি, কিন্তু কানপুরের কোথায় যে থাকে তাহা আমি অবগত নহি। রহমান পুনরায় সেইরূপ ভাবেই কহিল, কানপুরের মোহাম্মদ আলীর বাড়ি কে না জানে, বাজারের নিকটে তাহার বাড়ি,
যাহাকে জিজ্ঞাসা করিবে সেই বলিয়া দিবে। এই কথা শুনিয়া তাহাকে আর কিছু না বলিয়া উভয়ই সেই স্থান হইতে প্রস্থান করিলাম। কাছেম আলী ওরফে গোলাম আলীর ঠিকানা পাইয়া আর সময় নষ্ট করিলাম না। কর্তৃপক্ষের আদেশ লইয়া সেই রাত্রিতেই রেলযোগে কানপুর অভিমুখে প্রস্থান করিলাম। নিয়মিত সময়ে কানপুর গিয়া পৌঁছিলাম। সেই স্থানে স্থানীয় পুলিশের সাহায্যে বাজারের নিকট অনুসন্ধান করায় মোহাম্মদ আলীর বাড়ি পাইলাম। তাহার ঘরে গিয়া দেখি গোলাম আলী বসিয়া রহিয়াছে। তাহাকে তখনই ধরিলাম ও যে কারণে তাহাকে ধরা গেল তাহার কারণ তাহাকে স্পষ্ট করিয়া বুঝাইয়া দিলাম। সে শুনিয়া কিছুমাত্র ভয় করিল না, বরং একটু হাসিল। তাহার বাড়ি উত্তমরূপ অনুসন্ধান করিলাম, ঘরের মেঝে প্রভৃতি সমস্তই খুঁড়িয়া ফিরিলাম, কিন্তু কোন স্থানে চোরা দ্রব্যের কোনো সন্ধানই প্রাপ্ত হইলাম না। পরিশেষে ঘরের দেওয়াল খুঁড়িতে খুঁড়িতে উহার ভিতর এক স্থান হইতে নাসির উদ্দিন ও গোলাম হোসেনের প্রায় সমস্ত অলঙ্কারই বাহির হইয়া পড়িল। অনুসন্ধানে আরো জানিতে পারিলাম যে কাছেম আলী ওরফে গোলাম আলীর পিতা মাতা, স্ত্রী ও একটি পুত্র সেই স্থানে আছে। চুরি জুয়াচুরি ইহাদিগের ব্যবসা। ইহারা দলে দলে বিভক্ত হইয়া ভারতবর্ষের নানা স্থান পর্যটন পূর্বক নানারূপ জুয়াচুরি ব্যবসা অবলম্বন করিয়া আপন আপন জীবিকা নির্বাহ ও পরিবারবর্গকে প্রতিপালন করিয়া থাকে। এলাহাবাদের নিকটস্থিত পর্বতে ফকির থাকার সমস্ত কথাই মিথ্যা। কাছেম আলী মধ্যে মধ্যে ফকির দর্শনের ভান করিয়া গোলাম হোসেনকে প্রতারণা পূর্বক কানপুরে গমন করিত ও যাহা কিছু লইয়া যাইত তাহা বাড়িতে প্রদান করিয়া পুনরায় কলকাতায় প্রত্যাগমন করিত। মোহাম্মদ আলীর অনুসন্ধান করিলাম। সে তখন সেই বাড়িতে ছিল না, কোথায় যে গমন করিয়াছে তাহাও কেউ বলিল না। সুতরাং তাহাকে না পাইয়া কাছেম আলী ওরফে গোলাম আলীকে লইয়াই কলিকাতায় আগমন করিলাম। বৃদ্ধ গোলাম হোসেন এবং তাহার স্ত্রী এই সমস্ত ব্যাপার শুনিয়া এবং অলঙ্কারগুলি দেখিয়া অতিশয় বিস্ময় হইলেন। পাড়ার সমস্ত লোক একে একে সেই স্থানে আসিতে লাগিল। কাছেম আলীর কার্যকলাপ শুনিয়া তাহার এই ভয়ানক জুয়াচুরির ব্যাপার অবগত হইয়া সকলেই তাহাকে সুমধুর বাক্যে সম্বোধন করিতে আরম্ভ করিল। কেউ কেউ বা তাহাকে প্রহার করিবার ইচ্ছাও প্রকাশ করিতে লাগিল, কিন্তু পুলিশ সেই স্থানে উপস্থিত ছিল বলিয়া তাহাদের সেই আশা কার্যে পরিণত করিতে সমর্থ হইল না। গোলাম হোসেনের সেই পুত্রবধূ এত দিবস পর্যন্ত কাছেম আলীকে প্রাণ অপেক্ষা প্রিয় দেখিয়া আসিতেছিল। যাহার সামান্য অসুখ হইলেও সে চতুর্দিক অন্ধকার দেখিত। আজ সে যখন জানিতে পারিল যে তাহার স্বামী জুয়াচোর, তাহার সপত্নী ও সপত্নী পুত্র বর্তমান আছে, তখন সে যেন হৃদয়ে দারুণ আঘাতপ্রাপ্ত হইয়া চতুর্দিক অন্ধকার দেখিল এবং সেই স্থানে বসিয়া পড়িল। মোকদ্দমা আদালতে প্রেরিত হইল। এই মোকদ্দমা দেখিবার জন্য আদালতে লোকের স্থান হইল না। যে শুনিল সেই জমালয়ের ফেরতা মানুষ দেখিতে আসিল। আদালতে মোকদ্দমার বিচার হইতেছে। এমন সময়ে আদালতের বাহিরে একটা বৃক্ষের নিচে অতিশয় গোলযোগ উপস্থিত হইল। সেই গোলযোগ দেখিবার নিমিত্ত সকলে আদালত হইতে বহির্গত হইয়া সেই দিকে ছুটিল। দেখিল একটি বৃদ্ধা স্ত্রীলোক আর্তনাদ করিয়া রোদন করিতেছে। তাহার আর্তনাদে হাকিমের আসন টলিল। তিনি চাপরাশি পাঠাইয়া উহাকে আপন এজলাসে ডাকাইলেন ও তাহার আর্তনাদের কারণ জিজ্ঞাসা করিলেন। বৃদ্ধা আসামির প্রতি লক্ষ্য করিয়া বলিতে লাগিল, মহাশয়, মহাশয়, এই আমার সর্বনাশ করিয়াছে, এই সর্বনাশ করিয়াছে, এই আমাকে পথের বেকারি করিয়াছে। আমি আমি পূর্বে জানিতে না পারিয়া
ইহার কথায় বিশ্বাস করিয়াছিলাম বলেই আমার দশা ঘটিয়াছে। ধর্মাবতার এ জগতে আমাকে আপন বলে এখন এমন কেউই নাই। যখন আমার স্বামী পরলোক গমন করেন, এই সময় আমার নিকট সোনা রূপা ও নগদ প্রায় 200 টাকা রাখিয়া যান। আমার আত্মীয় স্বজন কেউই ছিল না, কেবল আমার 10 বছর বয়স্ক একমাত্র বংশধর মহাপুত্র শ্রীমান রামধনিয়ারি মুখের দিকে তাকাইয়া সকল দুঃখ কষ্ট নিবারণ করিয়া হাসিতেছিলাম। তাহাকে স্কুলে বিদ্যা শিক্ষা দিয়াছিলাম। সে পড়ত হই স্কুলে গমন করিত এবং নিয়মিত সময়ে ফিরিয়াও আসিত। এক দিবস সে স্কুলে গেল, কিন্তু আর ফিরিল না। তাহার অনেক সন্ধান করিলাম, থানা পুলিশে সংবাদ দিলাম, কত স্থানে যে তল্লাশ করিলাম, তাহার কি বলিব, কিন্তু কোন স্থানে আমার মনের ধনের আর সন্ধান পাইলাম না। তখন আর কোন রূপ উপায় না দেখিয়া কেবল আপন ঘরে শুইয়া রোদন করিয়া দিন কাটাইতে লাগিলাম। 1 বছর পরে একদিন অতি পতুষে আমি আমার বিছানায় শুইয়া রোদন করিতেছি। এমন সময় বাহির হইতে এই আমাকে মা মা বলিয়া ডাকিতে লাগিল। বলিল, মা, আমি রামধনি আসিয়াছি। আমি তাড়াতাড়ি বাহিরে আসিলাম। আসিয়াই উহাকে দেখিলাম
তখন ওর বয়স 11 বছরের অধিক নয়। ওর চেহারাও কত অংশে আমার রামধনিয়ার মতো। এই আমাকে বলিল, মা আমাকে ভুলাইয়া কুলি অফিসে লইয়া গিয়া আমাকে 4 মুলুকে পাঠাইয়া দেয়। পরে সেই স্থান হইতে পলাইয়া একটি ভদ্রলোকের সাহায্যে পুনরায় আপনার চরণ দেখিতে সমর্থ হইলাম। রামধনিয়াকে দেখিয়া ওর কথা শুনিয়া ওদিক আর কিছু ভাবিবার সময় পাইলাম না। আনন্দে মন শিহরিয়া উঠিল। উহাকে করে লইয়া মুখ চুম্বন করিলাম। আমার এত দিবসের দুঃখ কষ্ট দূর হইল। উহাকে পুত্র নির্বিশেষে পালন করিতে লাগিলাম। এক দিবস আমাদের বাটিতে একটি অতিথি আসিল। সে আমাদিগের দেশস্থ লোক বলিয়া পরিচয় দিল। আমি তাহাকে যতীনের সহিত আহারাদি করাইয়া বাহিরে বারান্দায় শয়ন করিতে স্থান দিলাম। আমি 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 ও আমার পুত্র আমাদিগের ঘরে গিয়া শয়ন করিয়া রইলাম। কিন্তু কিন্তু প্রাতঃকালে যখন আমার নিদ্রা ভাঙিল, তখন দেখিলাম ঘরেই আমার পুত্র নাই, বাইরেও অতিথিও নাই। দরজা ও বাক্সের চাবি খোলা। দ্রব্যদিও কিছুই নাই। আমাকে পথের ভিখারি করিয়া হুয়ারা চলিয়া গিয়াছে। তখন আমার মনে সন্দেহ হইল, তা নাই সংবাদ দিলাম, তদারক হইল, কিন্তু কিছুই হইল না। উহাদিগকে আর পাওয়া গেল না। দুবাদেরও কোনো সন্ধান হইল না। সেই অবধি আমি পাগলের মতো হইয়াছি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া জীবন ধারণ করিতেছি। কল্ল শুনিলাম যে সে ধরা পড়িয়াছে। হে কেবল মাত্র আমার দব্বাতে চুরি করিয়া
আমার সর্বনাশ করেন নাই, আমার জাতি ধর্ম সকলে নষ্ট করিয়াছে। মুসলমান হইয়া হিন্দু পরিচয়ে আমার সর্বনাশ করিয়াছে। হে আমার পুত্র নহে, এখন ধর্মাবতার, আপনি ইহার বিচার করুন, বিচার করুন। আমার আমার আর কেহই নাই, এখন আমার ধন ধর্ম পুত্র তিনি কি আছে, আরো এখন আমার স্পষ্টই বোধ হইতেছে যে উহারাই ষড়যন্ত্র করিয়া আমার পুত্রকে কোন রূপে বিপদগ্রস্ত করিয়াছে। বৃদ্ধার কথায় হাকিমের মনে অতিশয় দুঃখ ও দয়ার উদ্রেক হইল। তিনি উপস্থিত মোকদ্দমা 15 দিবসের নিমিত্ত স্থগিত রাখিয়া আমার হস্তে পুনরায় উহাকে অর্পণ করিলেন এবং বলিয়া দিলেন যাহাতে বৃদ্ধার পুত্রের অনুসন্ধান হইতে পারে, সেই বিষয়ে যত্ন করিয়া অনুসন্ধান করা আবশ্যক। আমি উহাকে লইয়া ভাবিতে ভাবিতে সেই স্থান হইতে প্রস্থান করিলাম। কাছেম আলী ওরফে গোলাম আলী ওরফে রামধনিয়াকে লইয়া পুনরায় অনুসন্ধানে নিযুক্ত হইলাম। উহাকে বারবার জিজ্ঞাসা করিলাম, কিন্তু উহার নিকট হইতে আর কোনো কথা বাহির করিতে পারিলাম না। সে আর কিছু বলিলও না। তখন পুনরায় সেই আব্দুলের সাহায্য গ্রহণ করিলাম। তাহার সাহায্যে সেই অতিথির অনুসন্ধান করিয়া বেড়াইতে লাগিলাম। মেছুয়া বাজারের প্রত্যেক কাফিখানায়, প্রত্যেক খঞ্চায় মুসলমান বেশে পরিভ্রমণ করিতে লাগিলাম, কিন্তু আর তাহার কোনো সন্ধানই পাওয়া গেল না। তখন আমার মনে মনে সন্দেহ হইল যে তাহার পিতা মোহাম্মদ আলী সেই অতিথি হইবে। পুনরায় মোহাম্মদ আলীর অনুসন্ধানে বহির্গত হইলাম। পুনরায় কানপুরে গমন করিলাম। পুনরায় তাহার বাড়িতে গিয়া অনুসন্ধান করিলাম, কিন্তু এবারও তাহাকে তাহার বাড়িতে পাইলাম না। গুপ্ত অনুসন্ধানে জানিতে পারিলাম যে শাহাবাদ জেলার মধ্যে একটি ক্ষুদ্র পল্লীতে সে আছে। এই সংবাদ পাইয়া সেই স্থানে গমন করিলাম। মোহাম্মদ আলীকে তো সেই স্থানে পাইলামই, তদ্ব্যতীত অন্য আরেক ব্যক্তিকেও সেই স্থানে পাইলাম। উহারা সমস্ত কথা অস্বীকার করিল এবং আমাকে প্রথমে এরূপভাবে ভয় দেখাইতে আরম্ভ করিল যে তাহা বলাই বাহুল্য। আমি তাহাদের উপর মিথ্যা মোকদ্দমা আনিয়া তাহাদিগকে ধৃত করিলাম। সুতরাং আমাকে তাহার যথেষ্ট প্রতিফল পরে পাইতে হবে। নিরপরাধ ব্যক্তিকে ধরিলে, বিনা দোষে চোর বলিয়া মিথ্যা অপবাদ দিলে তাহার মোকদ্দমার যে কি ফল হয় তাহা দেখিতে পাইবে প্রভৃতি নানারূপ কথায় আমাকে ভয় প্রদর্শন পূর্বক যাহাতে আমি তাহাদিগকে ছাড়িয়া দিই তাহার উপায় করিতে লাগিল। আমি কিন্তু সেই ভয়ে ভীত না হইয়া তাহাদের কথার উপর কর্ণপাত না করিয়া সেই বাড়িতে অনুসন্ধান করিলাম, কিন্তু কোনো দ্রব্যাদি পাওয়া গেল না। কেবলমাত্র কতগুলি পুরাতন জীর্ণ কাগজ পাওয়া গেল। তাহার কতক অংশ পড়িতে পারা যায় না, কোনো স্থান একেবারেই নেই, পোকায় কাটিয়া ফেলিয়াছে। তাহার একখানি শেষ অংশ যাহা নষ্ট হয় নাই বা তাহা বলা হচ্ছে। প্রথম অংশ একেবারে নষ্ট হইয়া গিয়াছে, তাহার চিহ্নমাত্র নাই। তাহার শেষ অংশ এইরূপ। আমার মনে অতিশয় কষ্ট হওয়াতে আমি লিখিতেছি। আমি যাহা লিখিলাম ইহা যদি প্রকৃত হয় তবে হয় তুমি আমার নিকট আসিবা, না হয় অন্য লোককে পাঠাইয়া দিবা, কিন্তু আমার এই পত্র তাহাকে দিবা। তাহা হইলে আমি জানিতে পারিব যে সে তোমারই লোক।
আমি তোমার অপেক্ষা এখানে 15 দিবস অপেক্ষা করিব মাত্র, কিন্তু তারপর যে কোথায় যাইব তা এখন বলিতে পারিতেছি না। শ্রীরামচন্দ্র দাস, মোকাম বৃন্দাবন ধাম, মহাবীর প্রসাদ, বাবাজির কুঞ্জ। এই পত্র পড়ে আমার মনে অতিশয় সন্দেহ হইল। সেই অতিথিকে উক্ত পত্রের কথা জিজ্ঞাসা করায় সে যে প্রকার উত্তর করিল তাহা শুনিয়া আরো বিস্মিত হইলাম। ভাবিলাম, এ সামান্য লোক নহে। সে বলিল, আমি এখন তোমার নিকটে আসামি শ্রেণীতে কয়েদ অবস্থায় আছি। এখন প্রায়ত আমার মুখ বন্ধ, আমার কিছু বলার অধিকার নাই। থাকিলেও আমি বলিব না, কারণ তোমার কর্ম অনুসন্ধান করা। তুমি ইহা রহস্য অনুসন্ধান করিয়া বাহির করো, আমি কিছু বলিব না। এই কথা শুনিয়া আমার সন্দেহ আরো বাড়িল। আমি আর কিছু না ভাবিয়া বৃন্দাবন ধাম অভিমুখে যাত্রা করিলাম। পরে সেই স্থানে অনুসন্ধান করিয়া মহাবীর প্রসাদের সন্ধান পাইলাম, কিন্তু রামচন্দ্র দাসের আর সাক্ষাৎ পাইলাম না। শুনিলাম তিনি হরিদ্বার অভিমুখে যাত্রা করিয়াছেন। আমিও সেই দিকে গমন করিলাম। পরে অনেক অনুসন্ধানের পর রামচন্দ্র দাসের সাক্ষাৎ পাইয়া তাহাকে সেই পত্র দেখাইলাম। তাহার নিকট হইতে যে সকল বিষয় অবগত হইলাম তাহা শুনিয়া স্তম্ভিত হইলাম। ভাবিতে লাগিলাম, দুরাচার দিকের অসাধ্য এই জগতে কিছুই নাই, বা তাহারা না করিতে পারে এরূপ কার্য ভাবিয়াও স্থির করা কঠিন। রামচন্দ্র দাস বলিতে লাগিলেন, মহাশয়, আমার বাসস্থান ঢাকা জেলার অন্তর্গত একটা ক্ষুদ্র পল্লী গ্রামে। সেই স্থানে আমি পুত্র কলত্র সহিত মহাসুখে বাস করিয়া আমার জীবনের প্রায় 60 বৎসর অতিক্রম করিয়াছি, কিন্তু শেষে বৃদ্ধাবস্থায় আমাকে সকল সুখে জলাঞ্জলি দিতে হইয়াছে। আমার উপর জগদীশ্বরের মহাকোপ পড়িয়াছে। 3 মাসের মধ্যে আমার যে যেখানে ছিল সকলেই কালের মহাকবলে পতিত হইয়াছে। কেবল আমি এবং আমার স্ত্রী যে কি মহাপাতকের ফলে জীবিত আছি তা বলিতে পারি না। এই কারণে আমাদিগের যাহা কিছু বিশেষ সম্পত্তি ছিল সমস্ত বিক্রয় করিয়া জীবনের অবশিষ্ট অংশ তীর্থ পর্যটন করিয়া অতিবাহিত করিবার মানুষে 5 বৎসর হইল আমরা দুইজনে বাটি হইতে বহির্গত হইয়াছি। প্রথমে পূর্ব অঞ্চলের কয়েকটি তীর্থস্থান দর্শন করি, ক্রমে কলকাতায় আসিয়া উপস্থিত হই এবং কালীঘাটে 3 দিবস অতিবাহিত করিয়া মহামায়া দর্শনপূর্বক পশ্চিম যাত্রা করিবার মানুষে হাবড়া রেল স্টেশনে আসিয়া একখানা গাড়িতে আরোহণ করি। সেই গাড়িতে আমি ও আমার স্ত্রী ভিন্ন, আর কেউ প্রথমে ওঠেন নাই। কিন্তু গাড়ি ছাড়াবার অব্যবহিত পূর্বেই একজন পশ্চিম দেশীয় মধ্যবয়স্ক ষণ্ডাকৃতি মুসলমান পুরুষ প্রায় 2 হস্ত পরিমাণ লম্বা একটা টিনের বাক্স সঙ্গে করিয়া আমরা যে গাড়িতে উঠেছিলাম তাহাতে উঠিল। সে বাক্সটি বেঞ্চের নিচে রাখিতে না রাখিতে গাড়ি ছাড়িয়া দিল। দেখিতে দেখিতে গাড়ি আসিয়া বালি স্টেশনে থামিল। গাড়ি থামিয়া মাত্র সেই পশ্চিম দেশীয় ব্যক্তি গাড়ি হইতে নামিল, কিন্তু উহাকে আর পুনরায় উঠিতে দেখিলাম না। পুনরায় গাড়ি চড়িল। ক্রমে গাড়ি বর্ধমান অতিক্রম করিল। তখন সেই বেঞ্চের নিচে যে টিনের বাক্সটি ছিল তাহার ভিতর হইতে এক প্রকার শব্দ বাইর হইতে লাগিল। তাহাতে উহার প্রতি আমাদিকে লক্ষ্য পড়িল। আমরা দেখিলাম বাক্স ক্রমে নড়িতে লাগিল এবং উহার ভিতর যে এক প্রকার শব্দ হইতেছিল তা ক্রমেই বাড়িতে লাগিল। ইহাতে আমাদিগের অতিশয় কৌতূহল উপস্থিত হয় বাক্সটি বেঞ্চের নিচ হইতে বাহির করিয়া বলপূর্বক উহার ডালা খুলিয়া ফেলিলাম। তাহাতে যা দেখিলাম মহাশয়, তার স্বপ্নের অগোচর। দেখিলাম উহার ভিতর একটি 11 বৎসর বয়স্ক বালক জড়সড় হইয়া শুইয়া গো গো কো শব্দ করিতেছে এবং উঠিবার চেষ্টা করিতেছে, কিন্তু কিছুতেই উঠিতে পারিতেছে না। অধিকন্তু তাহার জ্ঞানের অল্প ব্যতিক্রম হইয়াছে। তখন আমি তাড়াতাড়ি উহাকে বাক্সের ভিতর হইতে বাহির করিয়া বেঞ্চের উপর শোয়াইলাম। আমার স্ত্রী উহাকে বাতাস করিতে লাগিলেন। দেখিতে দেখিতে উহা সম্পূর্ণ জ্ঞান হইল, উঠিয়া বসিল এবং কথা কহিতে লাগিল। তখন আমরাও উহার নিকট সকল কথা জানিতে পারিলাম। সেই অবধি এই বালক আমাদিগের সহিত নানা তীর্থস্থান ভ্রমণ করিতেছে। উহারই কথা মতো আমি কলিকাতায় 4-5খানি পত্র লিখিয়াছিলাম, কিন্তু তাহার একখানিরও উত্তর পাই নাই। আর সেই পত্রের একখানি শেষ অংশই আপনি অদ্য আমাকে দেখাইয়াছেন। এই বলিয়া তিনি রামধনিয়াকে ডাকাইলেন। রামধনিয়া আসিয়া সেই স্থানে উপস্থিত হইল। তখন আমি শাহাবাদ জেলা হইতে যে 2 ব্যক্তিকে সঙ্গে করিয়া আনিয়াছিলাম তাহাদিগকেও সেই স্থানে আনাইলাম। রামচন্দ্র দাস তাহার মধ্যে একজনকে সেই টিনের বাক্সবাহী মুসলমান বলিয়া চিনিলেন। প্রকৃত রামধনিয়া উভয়কেই চিনিতে পারিল।
রামধনিয়া বলিল, মহাশয়, আমার বর্তমান বাসস্থান কলিকাতার সেই স্থানে। আমার একমাত্র বৃদ্ধ মাতা, ভিন্ন আর কেউই নাই। আমি প্রায় স্কুলে যাইবার সময় বা কোনো দিন স্কুল হইতে আসিবার সময় ইহাকে রাস্তায় দেখিতে পাইতাম। এই ব্যক্তি আমাকে দেখিলেই অতিশয় যত্ন করিত, মিষ্ট কথা বলিত, কলম পেন্সিল কিনিয়া দিত। আমি ভাবতাম এ আমার কোনো আত্মীয় হইবে। এক দিবস আমি উহাকে স্কুলের সম্মুখে দেখিতে পাইলাম। দেখিয়া আমি উহার নিকট যাইলাম। সেই দিবস আমাকে বলিল, ঘরের মাঠে ঘোড়ার নাচ হইতেছে, দেখিতে যাইবে? আমি আহ্লাদের সহিত উহার প্রস্তাবে সম্মত হইলাম এবং উহার সহিত ঘোড়ার নাচ দেখিবার প্রত্যাশায় প্রস্থান করিলাম। কত দূর গমন করিলেই এই ব্যক্তি একখানি গাড়ি লইল। আমরা উভয়ই সেই গাড়িতে উঠিলাম। অনেকক্ষণ পরে গাড়ি আসিয়া এক স্থানে থামিল। তখন গাড়ির ভাড়া মিটাইয়া দিয়া আমাকে লইয়া একখানে খোলার বাটিতে উপস্থিত হইল এবং বলিল, এখন ঘোড়ার নাচের বিলম্ব আছে, এখন আমরা এই স্থানে কিছুক্ষণ অপেক্ষা করি, পরে সময় মতো গমন করিয়া ঘোড়ার নাচ দেখিয়া তোমাকে বাটিতে রাখিয়া আসিব। আমি সম্মত হইলাম এবং সেই বাটিতেই অপেক্ষা করিতে লাগিলাম। ক্রমে সন্ধ্যা হইল। তখন আরও 2-3 জন লোক আসিয়া উপস্থিত হইল। উহাদিগকে সহিত একটি বালকে কেউ দেখিতে পাইলাম। সকলে কতক্ষণ কি পরামর্শ করিতে লাগিল। ঘোড়ার নাচ দেখাতেই আমাকে আর লইয়া গেল না। আমি জিজ্ঞাসা করাই বলিল, অদ্য নাচ হইবে না, এখন রাত্রি হইয়াছে, তুমি এখানে থাকো, কল্ল নাচ দেখাইয়া তোমাকে বাটিতে রাখিয়া আসিব। অগত্যা আমি তাহাতেই সম্মত হইলাম। রাত্রি সেই স্থানে অতিবাহিত করিলাম, কিন্তু নিদ্রা আসিল না। মনে যেন কেমন এক প্রকার দুর্ভাবনা আসিয়া উপস্থিত হইল। ক্রমে রাত্রি প্রভাত হইল। উহারা সকলেই একত্র হইয়া পুনরায় কি পরামর্শ করিতে লাগিল। পরে দেখিতে দেখিতে এক ব্যক্তি একটি টিনের বাক্স উপস্থিত করিল। তখন এই ব্যক্তি বলিল, চলো ঘোড়া নাচ দেখিতে যাই। আমি সম্মত হইলাম। কাপড় লইয়া বহির্গত হইতেছি, এমন সময় এক ব্যক্তি বলিল, ঘোড়ার নাচ দেখিয়া ফিরিয়া আসিতে অধিক বিলম্ব হইবে, একটু জল খাইয়া লও। এই বলিল 4টি সন্দেশ আমাকে দিল। আমি ভক্ষণ করিলাম এবং একটু জল পান করিলাম। সেই সময় আমার মাথা যেন ঘুরিয়া উঠিল। আমি বসিয়া পড়িলাম। পরে যে আর কি হইল তাহা বলিতে পারি না। তবে যখন জ্ঞান হইল তখন দেখিলাম আমি রেলওয়ে গাড়ি ভেতরে শয়ন করিয়া আছি। আমার ধর্ম মাতা বাতাস করিতেছে এবং ধর্মপিতার নিকট বসিয়া আছেন। আমি সমস্ত ব্যাপারে উহাদিগকে নিকট বলিলাম। উহারা সেই দিবস হইতে আমাকে পুত্রের ন্যায় স্নেহ করিতেছেন এবং সঙ্গে লইয়া আমাকে দেশ দেশান্তরে ভ্রমণ করিতেছেন। আমার ধর্মপিতা সেই কলিকাতায় 4-5খানি পত্র লিখিয়াছেন, কিন্তু তাহার একখানিও উত্তর পান নাই। বোধ হয় আমার বৃদ্ধ মাতা জীবিত নাই, নতুবা এত দিবস তিনি আমার সন্ধান লইতেন। এই বলিয়া বালক রোদন করিতে লাগিল। তখন আমি তাহাকে উত্তম রূপে সান্ত্বনা করিলাম এবং তাহাকে বুঝাইয়া দিলাম যে তাহার মাতা এখনো জীবিত আছেন এবং এখন পর্যন্ত তাহার সন্ধান করিয়া বেড়াইতেছেন। রামচন্দ্র দাস এবং রামধনিয়ার নিকট এই সকল অভূতপূর্ব কথা শ্রবণে যে কতদূর আশ্চর্যান্বিত হইয়াছিলাম তাহা বলিতে পারি না। তখন পূর্বোক্ত 2 ব্যক্তিকে আমি ইহার ব্যাপার জিজ্ঞাসা করিলাম, কিন্তু তাহাদের নিকট হইতে একমাত্র উত্তর, আমি কিছু জানি না। ভিন্ন আর কিছুই পাইলাম না। কাছেম আলী বা জমালয়ের ফেরতা মানুষ পরিশেষে যেরূপ জবানবন্দি দিয়েছিল তাহার স্থূল মর্ম এই, আমার নাম কাছেম আলী নহে বা রামধনিয়া নহে, আমার নাম গোলাম আলী।
আমার পিতার নাম মোহাম্মদ আলী, বাসস্থান নিজ কানপুর শহর। আমার বয়স যখন 11 বছর, সেই সময় আমার পিতা আমাকে কলিকাতায় লইয়া আসে এবং শহরের ভিতর এক স্থানে একখানি খোলার ঘরে আমরা বাস করিতে থাকি। সে বাটিতে আর কেহ থাকিত না। আমরা দুইজন, আমার চাচা ওমরাও খাঁর সঙ্গে সেই স্থানে থাকিতাম। চাচার বাসস্থান শাহাবাদ জেলার অন্তর্গত একটি ক্ষুদ্র গ্রামে। উহারা যে কি ব্যবসা করিতেন তাহা আমি পর্যন্ত বুঝিয়া উঠিতে পারি নাই। তবে আমাকে যে প্রকার শিক্ষা ও উপদেশ দিতেন আমি তদনুসারেই চলিতাম। এক দিবস দেখিলাম আমার চাচা ওমরাও খাঁ একটি বালককে আমাদিগের বাসার মধ্যে আনিলেন ও পর দিবস একটি টিনের বাক্সে তাহাকে বন্ধ করিয়া কোথাও লইয়া গেলেন। তাহার পর তাহাদিগের উপদেশ মতো আমি রামধনিয়া নাম অবলম্বন করিয়া হিন্দু পরিচয় দিয়া একটি বৃদ্ধার পুত্র সাজিয়া সেই বৃদ্ধার বাটিতে থাকিতে লাগিলাম। সেই সময় বৃদ্ধার নাম ডাকে 4-5খানি পত্র আসিল, কিন্তু আমার চাচার পরামর্শ মতো সেই পত্রগুলি বৃদ্ধাকে না দিয়া চাচাকে আনিয়ে দিয়াছিলাম। পরে এক দিবস আমার পিতা অতিথি রূপে সেই বাটিতে উপস্থিত হইলেন। রাত্রিকালে তিনি সেই বাটিতে শয়ন করিয়াছিলেন। পরে সকালে নিদ্রিত হইলে সেই রাত্রিতেই সেই বৃদ্ধার যথা সর্বস্ব চুরি করিয়া আমাকে সঙ্গে করিয়া পলায়ন করিলেন। ইহার কিছু দিবস পরেই আমি পিতার পরামর্শ মতো কাছের মালি নাম পরিচয় দিয়া ভবানীপুরে উপস্থিত হইলাম এবং বৃদ্ধ গোলাম হোসেনের নিকট তাহার জমালয়ের ফেরতা পুত্র বলিয়া পরিচয় দিয়া কয়েক বছর অতিবাহিত করিলাম। তিনি আমার বিবাহ দিলেন, পুত্র হইল। মধ্যে মধ্যে তাহার নিকট হইতে কিছু কিছু টাকা লইয়া ফকিরগুলোকে দেখিতে যাইবা ভানে বাটিতে যাইতাম, কিন্তু পরিশেষে আমার পিতার পরামর্শে তাহারও যথা সর্বস্ব চুরি করিয়া এবং নাসিরউদ্দিনের গহনা প্রভৃতি লইয়া পলায়ন করিয়াছিলাম। কিন্তু এবার আর পরিত্রাণ পাইলাম না, ধরা পড়িয়াছি। যাই হোক, আপনার নিকট এখন সমস্ত প্রকৃত কথা বলিলাম, ইহাতে আপনার যাহা ভালো হয় তাহাই করুন। এই বলিয়া সে নীরব হইল। পরে আমি সকলকে আনিয়া ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট উপস্থিত করিলাম ও সমস্ত কথা উহাকে বলিলাম। মোকদ্দমায় যাহা হইল তাহার বলিবার আবশ্যক নাই। তবে এই মোকদ্দমার আসামিগণের মধ্যে একজন সেই জমালয়ের ফেরতা মানুষ, সেই প্রকৃত রামধনিয়া, এবং অপর আরেকজন জমের জ্বালায় দেশ পরিত্যাগকারী সেই রামচন্দ্র দাস, এবং তদারককারী ও জমের পরিত্যাজ্য সেই আমি। যাই হোক, সেই আশ্চর্য কাণ্ড দেখিবার নিমিত্ত আদালত লোকে লোকারণ্য হয়েছিল। ঘটনাটি জ্যৈষ্ঠ 1299 বঙ্গাব্দের। শুনছিলেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে এক অবিশ্বাস্য কেস, জমালয়ের ফেরতা মানুষ। এই গল্পে যারা কণ্ঠ দিয়েছেন তাদের নামগুলো জেনে নিই। দারোগা প্রিয়নাথ এবং শেখ নাসিরউদ্দিনের ভূমিকায় অয়ন, গোলাম হোসেনের ভূমিকায় অঙ্কিত, কাছেম আলীর ভূমিকায় নিলয়, বৃদ্ধার ভূমিকায় আমি আরজে প্রান্তিকা, রামচন্দ্র দাসের ভূমিকায় দীপঙ্কর, মোহাম্মদ আলীর ভূমিকায় রাজাদিত্য, রামধনিয়ার ভূমিকায় উজ্জ্বল, অন্যান্য চরিত্রে অয়ন। সাথে থাকবেন রবিবার আমাদের বিশেষ নিবেদনগুলি শুনতে ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায়।